হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদেরকে নতুন একটি গল্প শোনাতে চলে আসলাম। তো চলো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, গল্প শুরু করার আগে অবশ্যই বলে নিচ্ছি, আমার গল্প যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আর দেরি না করে গল্প শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমার নাম সাব্বির। আমি গ্রামে লেখাপড়া করি। এখানে আমি কলেজ পাশ করেছি। তারপরে আমার খুব স্বপ্ন ছিল যে আমি শহরে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লাভ করব। আমি অনেক পরিশ্রম করে আমি শহরে অ্যাডমিশন পাই, খুবই ভালো একটি ইউনিভার্সিটিতে। যাই হোক, এখন শহরের কোনো কিছুই চিনি না, অলিগলি। তারপরে গ্রামে থাকি, খুবই দরিদ্র পরিবার থেকে। আমার মা একটা চাকরি করে, সেই পয়সা দিয়েই আমরা 3 বোন, আমি এক ভাই, আমরা মানুষ হই। আমার 3টি বোনের বিয়ে হয়ে গেছে। একমাত্র আমিই ছিলাম আমার সংসারের হাল ধরার মতো। খুবই টেনশনে পড়ে যাই, শহরে কোথায় উঠব। তারপরে আমার মা ওনার বোনদের কাছে ফোন দেয়। আমার মারা ছিল 3 বোন, 2 ভাই। 3 বোনেই বিয়ে হয়ে গেছে। আমার খালারা বেশ ভালো পয়সাওয়ালা ছিল। তাদের সাহায্যেই মোটামুটি আমরা এই পর্যন্ত লেখাপড়া করেছি। আর মা যেটা পেত চাকরির সুবাদে, তা দিয়ে কোনো মতো আমাদের সংসারটা চলে যেত। খালাদের সঙ্গে কথা বলার পর খালা আমার ছোটো মামার ঠিকানা দেয়। আমার ছোটো মামির সঙ্গে মা যোগাযোগ করে। বড় মামা তার ফ্যামিলি নিয়ে বিদেশে সেটেল ছিল। কিন্তু আমার ছোটো মামি খুব ভালো পরিবার থেকে ছিল। মামা বিয়ে করেছে মাত্র 2.5 বছর হয়েছে। বিয়ের গিফট হিসেবে শহরে একটা বাড়ি গিফট পায় আমার মামি। যাই হোক, মামা তো বিদেশেই আছেন। ছোটো মামিকে মা সবটা খুলে বলল। ছোটো মামি বলল, এভাবে কেন বলছেন আপা আপনি? আপনার ছেলে আমাদেরও ছেলে, ও কেন অন্য কোথাও থাকতে হবে? মেস কেন লাগবে বা অন্য বাড়ি কেন লাগবে? আমার কত বড় বাড়ি, আমার বাড়িতে আমি একাই থাকি। সাব্বির এসে আমাদের এখানেই থাকবে, কোনো সমস্যা নেই আমার। মামির সাথে সব কথাবার্তাই সেটেল হয়ে যাওয়ার পর আমি চলে এলাম শহরে। মামির সাথে আমার কন্ট্যাক্ট হতে থাকে। মামি অফিস থেকে ছুটি নেয়। মামি চাকরি করতে একটা বেসরকারি অফিসে, খুব ভালো পোস্টে চাকরি করতে, তার খুব ভালো স্যালারি ছিল। মামি স্কুটি চালাতেন। মামি খুব সুন্দর করে চলে আসলো আমাকে রিসিভ করার জন্য। আমিও এসে মামির স্কুটিতে বসে চলে গেলাম মামির সঙ্গে মামিদের বাড়িতে। মামির বাড়িতে এসে চোখ তো আটকিয়ে গেল সেই বাড়ি দেখে। ডুপ্লেক্স বাড়ি, খুব সুন্দর দেখতে। আমি আসার পর মামির সাথে আমার অনেক গল্প হলো। অনেক কথাবার্তা হওয়ার পরে বাড়ির সবার কথা জিজ্ঞাসার পর মামি আমাকে যে কথা জিজ্ঞাসা করলো তা শুনে তো আমার চোখ কপালে উঠে গেল। মামি আমাকে জিজ্ঞাসা করলো, কলেজ লাইফ শেষ করেছ, ইউনিভার্সিটিতেও ভর্তি হয়ে গেলে, তারপরে কাউকে ভালোবাসো নাকি? আমি বললাম, ওই রকম সুযোগ তো হয়ে ওঠেনি মামি, তুমি যা বলো না। বলল, কি বলো? তুমি তো বোকার স্বর্গে বাস করছো। তোমার মতো বয়সে ছেলেরা কত গার্লফ্রেন্ডস আছে, কত বান্ধবী আছে, অথচ তুমি কি বললে গ্রামেও কি কেউ নেই? আমি বললাম, না মামি, আমি লেখাপড়ার বাইরে কখনোই কোনো মেয়ের সঙ্গে কথা বলতাম না। মামি শুনে বলল, বোকা ছেলে। বোকা হলেও খুব ভালো। এ যুগে এরকম ছেলে পেলে পাওয়াটাই অনেক মুশকিল। যাকে নিজের বাড়ি মনে করে এখানে থেকো, যখন যেটা মন চায় খেও। এ বাড়িতে খাওয়া দাওয়ার কোনো রকম কোনো কমতি নেই। কাজের লোক আছে, তারা তাদের টাইমে এসে রান্না বান্না করে টেবিলে সাজিয়ে দিয়ে যায়। তুমি তোমার মতো করে খেও, সবসময় তো আর আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। তুমি নিশ্চয় জানো আমি অফিস করি। আমি মামিকে বললাম, হ্যাঁ মামি জানি। আমার মামির নাম ছিল জেসমিন। যাকে অনেক কথাবার্তা হওয়ার পর খাওয়া দাওয়া করলাম মামি আর আমি বসে একসঙ্গে, কারণ মামি অফিস থেকে সোজা আমাকে নিতে চলে গিয়েছিল। কথাবার্তা শেষে খাওয়া দাওয়ার পরে মামি আমাকে বললো, তোমার যে রুমটা ভালো লাগে তুমি সেই রুমে থেকো। আমি মামির পাশের রুমটাই পছন্দ করলাম। খুবই সুন্দর করে প্রত্যেকটা ঘর সাজানো। আমাদের বাড়িতে তো গ্রামে টিনের ঘর ছিল, কিন্তু ওখানকার থেকে এখানের পরিবেশটা সম্পূর্ণ আলাদা ছিল। আমার দেখে সবটা ভালো লাগে। তারপরে আমি মামির পাশের রুমেই ঘুমোতে চলে যাই। এদিকে পুরো দুতলা ডুপ্লেক্স বাড়ি পুরোটাই খালি পড়ে থাকে, কারণ ছোটো মামা বিদেশে থাকতো। এমন সময় মামা ফোন করলো। করার পরে মামার সঙ্গে অনেক কথা হলো। তারপর মামি আমাকে শোবার কথা বলে তার রুমে চলে যায়। আমিও আমার রুমে চলে গেলাম। যাওয়ার পরে আমি আরাম করে শুয়ে পড়লাম। শরীর অনেক ক্লান্ত থাকায় আমি ঘুমিয়ে পড়ি। খুব সকাল সকাল উঠে দেখলাম মামি রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট রেডি।
তো আমারও ইউনিভার্সিটিতে যাওয়ার কথা। মামি আমাকে বলল, তুমি বের হও, আমি যাওয়ার সময় তোমাকে ইউনিভার্সিটিতে ছেড়ে যাব, তুমি তোমার কাজগুলো কমপ্লিট করে নিও। আমি খুব দ্রুত মামির সঙ্গে বসে ব্রেকফাস্ট করে নিলাম। করে নেওয়ার পর মামির সঙ্গে বের হয়ে গেলাম। মামি আমাকে রুমের একটা এক্সট্রা চাবি দিয়ে দিল, বলল, তুমি যদি আমার আগেই চলে আসো তাহলে এসে বাড়িতে রেস্ট করো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিও। আমি বললাম, জি আচ্ছা। তারপর মামি আমাকে ছেড়ে দিল ইউনিভার্সিটিতে। আজকে আমার ফার্স্ট দিন, সবার সঙ্গে পরিচিত হলাম, একটু আনেজি আনেজি লাগলো। এখানকার মানুষগুলো একটু ব্যতিক্রম, আমাদের গ্রামের মতো নয়। তারপরে যাই হোক, মোটামুটি সেদিন ম্যানেজ করলাম। করার পরে মামির আগে চলে আসলাম। আমার কাছে অতিরিক্ত পয়সা না থাকায় আমি বাসে করে আসলাম। আসার পরে চাবিটা আমার সঙ্গে ছিল, তো দরজা খুলতেই দেখলাম দরজা ভিতর থেকে লক করা, বাড়ির ভিতরে কেউ আছে, সিটকানি লাগিয়ে রেখেছে। আমি ডরবেল বাজালাম, বাজাতেই খুলে দিল। দেখলাম আধা বয়সী খালাম্মাদের মতো একজন মহিলা, সে খুলে দিল। তারপরে বুঝতে পারলাম যে উনি রান্নাবান্না করে। যাক, আমি বাড়িতে ঢুকতেই উনি আমাকে বলল, বাবা তুমি ফ্রেশ হয়ে নাও, টেবিলে খাবার আছে, খেয়ে নিও। তোমার কথা হয়েছে আমার সঙ্গে, তোমার মামি আমাকে সবটা বলেছে। আমার কাজ প্রায় শেষ পর্যায়ে, আমিও কাজ শেষে চলে যাব। আমি বললাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি এসে চলে গেলাম বাথরুমে, ফ্রেশ হয়ে খাবার একাই খেয়ে নিলাম। মামি তো অফিসে। তারপরে ওই মহিলাও চলে গেলেন। তারপরে আমি ডোর লক করে দিয়ে আমার ঘরে শুয়ে থাকলাম। তো মোবাইলে ওসব দেখতে থাকি। দেখে দেখে এমন সময় আমার শরীরটা খুবই খারাপ লাগে। তারপরে মনের মধ্যে অন্যরকম কোনো ইচ্ছে হয়। আমি মোবাইলে ওসব দেখে দেখে আমার ইচ্ছে পূরণ করে আরও ক্লান্ত হয়ে আমি একটা ঘুম দিয়ে পড়লাম ওখানেই। এই ঘুমে প্রায় বিকাল 5:30 বেজে গেল, দুপুরের পর থেকে শুরু করে। এমন সময় ডোরবেল বাজছিল। আমি তড়িঘড়ি করে উঠে দরজা খুলে দিয়ে দেখলাম যে মামি চলে এসেছে। তারপরে মামি ভিতরে আসলো, বলল, কী অবস্থা, আজকে তোমার ফার্স্ট ডে কেমন কাটলো? আমি বললাম, খুবই ভালো মামি। তারপরে বলল, ঠিক আছে। এই বলে মামি সোফার উপরে এসে বলল। আমি বললাম, মামি আমি কি তোমায় কিছু দেব? বললো, কি দিতে চাও? আমি বললাম, বাহির থেকে এসেছো পরিশ্রম করে, যদি বলো আমি তোমায় শরবত বানিয়ে দিই। মামি বললো, কোনো সমস্যা নেই, দিতে পারো। আমি রান্নাঘরে চলে গেলাম, দেখলাম সেখানে অনেক সাজানো গোছানো জিনিস। আমি মামিকে খুব সুন্দর করে নিজের হাতে একটি ট্যাঙ্কের শরবত বানিয়ে দিলাম। মামি খেয়ে খুবই খুশি হয়ে গেল। তারপরে সে ফ্রেশ হতে গেল। ব্যাগটা যখন রাখলো, ওড়নাটা যখন টেবিলের উপরে রাখলো, আমি অপলক দৃষ্টিতে একটি জিনিস খেয়াল করলাম। মামি একটু ঢিলেঢালা জামা কাপড় পরতে খুবই পছন্দ করে। ঢিলেঢালা জামার উপর দিয়েই তার ডাবগুলো এত সুন্দর করে ভেসে আছে, দেখতে খুবই দারুণ লাগছিল। আমার মন মানসিকতা একটা মুহূর্তের মধ্যেই বদলে গেল। আমি অপলক দৃষ্টিতে দেখতে থাকলাম, যা মামি মোটেও বুঝতে পারলেন না। তারপরে রুমে গেলেন। রুমে যাওয়ার পর সে আলমারি থেকে ড্রেস বের করে তার বিছানার উপরে রাখলো। রাখার পরে সে এসে তার ওড়নাটা নিয়ে বাথরুমে চলে গেলেন টাওয়াল সহকারে। অন্যদিকে আমি সোফার উপরে বসা ছিলাম, বসে বসে টেলিভিশন দেখছিলাম। মামি এমন সময় টাওয়াল পাছানো অবস্থায় তার রুমে চলে গেল। এটা দেখে আমার আরও খারাপ লাগতে লাগলো। আমি চুপচাপ করে টিভির দিকে চেয়ে থাকতে থাকলাম। অন্য দিক দিয়ে হাত দিয়ে আমি আমার কাজ ঠিকই চালাচ্ছিলাম। তারপর মামি ঘর থেকে ড্রেস পরে আবারও বের হলো, বলল, বসো আমরা খেয়ে নিই, রাত তো অনেকটাই হয়ে গেল। তারপরে খাবার টেবিলে একসঙ্গে খাচ্ছিলাম, মুখের আমার খাবার কিছুতেই ঢুকছিল না। আমার তো কখনোই এরকম হয়নি, এখন তবে কেন এরকম হচ্ছে? তো মামির সঙ্গে ধীরে ধীরে খাচ্ছিলাম, খেতে ইচ্ছে করছিল না। মামি আমাকে বললো, কী রে, খাবার কেন খাচ্ছিস না, খেয়ে নে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। তো যাই হোক, মামির সামনে বসে থাকা অবস্থায় আমি টুকিটাকি একটু একটু করে খাওয়া শুরু করে দিলাম। তারপর উঠিয়ে আমার রুমে চলে গেলাম। মামিকে বললাম, মনটা ভালো লাগছে না, আমি একটু ঘরে যাই। তারপর যে মাকে ফোন করলাম, মার সাথে কথা বললাম, সব কিছু বাড়ি জিজ্ঞাসা করলাম, করে সেই রাতে আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন ইউনিভার্সিটিতে সেম প্রকারে চলে গেলাম। যাওয়ার সময় মামি আমায় ছেড়ে গেল। তারপরে ইউনিভার্সিটি শেষ করে আবার বাড়িতে চলে আসলাম, কিন্তু ওই দৃশ্য যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি বাড়ি চলে আসলাম। আসার পরে সেদিন তো লেট, কারণ সেদিন আমি পুরো ক্লাস করেছি, ফার্স্ট ক্লাস। এভাবেই মোটামুটি একটা সপ্তাহ চলে গেল। যাওয়ার পর মামি আর আমি অনেকটা ফ্রি হয়ে গেলাম, খুলে খেলে কথা বলতে শুরু করলাম। আমি আর মামি একসঙ্গে মুভি দেখি বসে বসে। এমন সময় আমাদের পাশের বিল্ডিংয়ে মামিদের পরিচিত মামির সম্পর্কে চাচি বাড়ি হয়। সেই চাচির বাড়িতে ভাড়া এসেছে এক নতুন ভাড়াটিয়া। কলিং বেল বেজে ওঠে। ঠিক তখন সন্ধ্যা 7টা বাজে।
তখন সেই মহিলা আসছে, আসার পর বলছে যে আপনাদের সঙ্গে পরিচিত হতে আসলাম। মামি বলল, তাই না? বলে আপনাদের চাচিদের বাড়িতে এসেছি, চাচির বিল্ডিং আর হচ্ছে মামির হচ্ছে বিল্ডিংটা একসঙ্গে। তো ওই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ের জানালাগুলো মুখোমুখি, এরকম অবস্থা। তারপরে সে ঢুকে বলছে, বাপরে এত বড় বাড়ি অথচ একটা বাচ্চা নেই, তোমরা কি বাচ্চা কাচ্চা নাওনি এখনও? তুমিও কি এই যুগের মেয়েদের মতো বডি কন্ট্রোল করো, এই জন্য বাচ্চা নাওনি? মামি লজ্জায় যেন লাল হয়ে গেল, বলল কি, না না ওই রকম কোনো ব্যাপার না, আপনি বসুন না। বসিয়ে রেখে কফি আনতে চলে গেল রান্নাঘরে, তারপরে একটা কফি এনে দিল। তারপরে মামির সঙ্গে তারা খুব ভালো করে পরিচয় হলো, হয়ে বলল, আমরা তোমাদের চাচির বিল্ডিংয়ে এসেছি, তাই ভাবলাম তুমি তো তার ভাতিজি হও, পরিচয় হই, এই জন্যই আসলাম, তোমার চাচির সঙ্গে আমাদের কথা হয়েছে। তো যাক গিয়ে ভালো লাগলো কথা বললে। বাচ্চা কাচ্চা নিলে বাড়িটা আরও হেসে খেলে ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে যেত। বললো, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না? বললো, বুঝতে পারছি বুঝতে পারছি, তোমরা অনেক লজ্জা পাচ্ছ, যাই হোক আমি এখন আসি বাড়িতে, আমার অনেক কাজ আছে, এই বলে মহিলা চলে গেলেন। তারপরে আমি তো সোফার উপরে বসা মুভি দেখছিলাম, হঠাৎ করে মুভিতে সেই একটা দৃশ্য চলে আসে, খেলার দৃশ্য। আমি মামিকে দেখে চুপচাপ করে চোখটা আটকিয়ে রাখি, মামিও কিছু মনে করলেন না। তারপরে আমি চুপচাপ করে দেখতে থাকি। এমন সময় মামার কল আসে, সব সময় এরকম হয়। মামি ঘরে চলে গেল, আমাকে বলল, তোর টিভি দেখা শেষ হয়ে গেলে বন্ধ করে শুতে চলে যাস। আমি বললাম, ঠিক আছে আমি শুতে চলে যাব, তুমি যাও। তারপর দেখলাম মামি ঘর থেকে চলে গেল, ড্রয়িং রুম থেকে নিজের বেডরুমে চলে গেল। যাওয়ার পরে অনেক সময় কেটে গেল, আমিও টিভি বন্ধ করেই যাচ্ছিলাম, মনটা অন্য কিছু ইচ্ছে করছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি ইচ্ছে করছিল আমার। আমি বাথরুমে যেতেই দেখলাম মামির ঘর থেকে ফিসফিস করে কিছু আলো আসতেছে। আমি মাথাটা ঢুকিয়ে দিলাম, দেখলাম তার বেডরুমের দরজাটা খোলা, সে মোবাইলে অন্য জগতের কিছু দেখছে। বুঝতে নিশ্চয় পারছো কী দেখছে। ওই সব দেখে দেখে সে নিজেই নিজেকে শান্ত করছে। এটা দেখে আমার আরও যেন মাথাটা গরম হয়ে গেল। আমি আর কিছু ভাবলাম না, আমি আমার রুমে চলে গিয়ে সেদিন আমিও মোবাইলে ওইসব দেখে দেখে আমার নিজের কাজটা সেরে নিলাম। তারপর পরের দিন সব কিছু শেষ করে মামি যখন আসলো, আমি মামির শরবতের মধ্যে মিশিয়ে দিলাম ঘুমের ট্যাবলেট। দেওয়ার পরে আমি অপেক্ষা করতে লাগলাম যে মামি কখন ঘুমায়। একটা সময় মামি গভীর ঘুমে আচ্ছন্ন। আমি চুপচাপ করে তার ঘরে চলে গেলাম। যাওয়ার পরে আমি প্রথমে তার দেওয়ালের উপরে লকেট দুটো লক্ষ্য করলাম। লকেটগুলো খুবই সুন্দর ছিল। লকেটগুলো নিয়ে আমি অনেকটা সময় খেলা করলাম, তাতে আমি অনেক আনন্দ পেয়েছি। দেখলাম মামি নড়ে চড়ে উঠলো। সেদিন আমার আর কিছু করার সাহস হলো না, আমি সুন্দর করে চলে আসলাম আমার ঘরে। সেদিনও আমি নিজেকেই নিজে শান্ত করি। পরের দিন আমি সেম কাজটা আবারও করলাম, করে সেদিন আমি উপরে লকেটগুলো খুব সুন্দর করে মেজে পরিষ্কার করলাম। তোমরা নিশ্চয় বুঝতে পারছো প্রিয় বন্ধুরা, ওয়ালের উপরে শুধু 2টা লকেট। আমি সেই লকেটগুলোকে দেখে তো আগে থেকেই মুগ্ধ ছিলাম। আমি লকেটগুলো নিয়ে আবারও খেলা শুরু করলাম, ঘষে মাঝে মাঝে আবারও অনেকটা পরিষ্কার করে নিজে অনেকটা আনন্দ নিলাম। নেওয়ার পরে আমি পুরা দেওয়াল নিজের ইচ্ছে মতো পরিষ্কার করলাম, অনেক সুন্দর করে মেঝে পরিষ্কার করতে থাকলাম। করে করে আমি ফ্লোরে ঢুকে গেলাম। একদম ঢুকে দেখলাম ফ্লোরটা এত সুন্দর, চারদিকে ওয়াল, ভিতরে ফ্লোর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় বন্ধুরা, দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি তার ফ্লোরে খুবই সুন্দর করে ঘষামাজা শুরু করে দিলাম, একটু একটু করে মেজে ঘষে পরিষ্কার করতে থাকলাম। এভাবেই কখন যে 3.5 ঘন্টা কেটে গেছে আমি জানি না। এর মধ্যে মামি কিছুই টের পেলেন না, মামি গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আমার কাজ তো করে নিয়েছি। সেই খেলায় আমি অনেকটা মুগ্ধ হয়েছি। চলে গেল সেটা দিন। পরের দিন আমি ভয়ে ভয়ে বের হলাম। মামি দেখলাম অনেক সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে মাথায় টাওয়াল পেঁচানো অবস্থায় ব্রেকফাস্টে রেডি করে বসে পড়েছেন। আমাকে বলল, ওঠো ইউনিভার্সিটি যেতে হবে না। আমি ভয় ভয়ে বের হলে দেখলাম যে পরিস্থিতি স্বাভাবিক। তারপরে আমি একসঙ্গে ব্রেকফাস্ট করে মামির সঙ্গে বের হয়ে গেলাম। তো সারা দিন সেই দৃশ্য আমার চোখে ভাসতে থাকে, আর আমি মনে মনে অনেক খুশি হতে থাকি। এভাবে সেই দিন চলে গেল। যাওয়ার পর একটা দিন মিস করলাম, করার পরে
কিছু করলাম না, যে প্রতিদিন যদি আমি একই কাজ করতে থাকি হয়তো বা বিপরীত কিছু হবে। আমি অনেক আনন্দিত হলাম। ঠিক একদিন পরে আমি আবারও, মামি খুব ঘেমে ঘেমে আসে, মামিকে বললাম, মামি তুমি অনেক ক্লান্ত, আমি কি তোমাকে একটু শরবত বানিয়ে দেবো? মামি খুব আনন্দের সাথে বললো, দিলে তো ভালো হয় রে। আমি বললাম ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি দিচ্ছি। আমি সেদিন ডাবল ডোজ দিয়েছিলাম, দিয়ে তাকে খুব সুন্দর করে শরবতটা বানিয়ে খাইয়ে দিলাম। মামি অনেক আনন্দ পেল আমি তার সেবা করি বলে। যাই হোক, মামি ফ্রেশ ট্রেশ হয়ে রাতের নিয়ম অনুসারে আমরা বসে বসে মুভি দেখছিলাম। মুভি দেখে মামি শুতে চলে গেল। যার পর মামা ফোন দিল। মামার ফোনে এমন কিছু কিছু গরম গরম কথা বলে মামি নিজেকে ঠিক রাখতে পারেন না। আমি দেখলাম যে মামি মামার সঙ্গে খুবই কথা বলছে, আর বলছে তুমি যে আমায় এসব বলো, আমি তো আর নিজেকে ঠিক রাখতে পারি না, এমনিতেই তুমি কাছে থাকো না, আমার কি অবস্থা হয় তুমি কি সেটা বুঝতে পারো? মামির সব কথা আমি শুনে নেই, দিয়ে মামি কথা বলা অবস্থায় ঘুমিয়ে গেল। মামাও ফোনটা কেটে দিল। তারপরে আমি টিভিতে বড় পর্দায় ওসব ছেড়ে দেই, দিয়ে আমি খুব সুন্দর করে আনন্দ নিতে থাকি, যাতে করে এতটুকু সময় আমার খুবই মানে শরীরটা স্ট্রং হতে থাকে। যাই হোক প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ ঘরের খুঁটিটা যেহেতু মজবুত হতে পারে, এজন্য আমি চুপচাপ করে কিছুটা সময় ওইসব দেখতে থাকি। এর মধ্যেই মামি একদম গভীরভাবে ঘুমিয়ে যায়। আমিও চলে আসি প্রতিদিনের মতোই, আগের মতোই। আসার পরে প্রথমে আমি সেই দেওয়ালে ঝুলে থাকা 2 লকেটে নিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করতে থাকি। থাকার পরে ওয়ালগুলো আমি খুব ভালোভাবে মেজে মেজে পরিষ্কার করে নিয়ে মেঝেতে মোটামুটি চলে গেছি। যাওয়ার পরে দেখলাম মামি একটা নড়াচড়া দিয়ে উঠলো। আমি একটু ভয় পেয়ে গেলাম যে আমাকে কাজ করতে দেখে না জানি মামি কিছু মনেই করে কিনা। আমি একটু স্তব্ধ থাকলাম। তারপরে দেখলাম সে আবারও একটু নড়েচড়ে ঘুমিয়ে গেল। তখন আমি পরিপূর্ণভাবে ঘষা মাজা শুরু করে দিলাম। তখন মামি হুট করে চোখ দুটো খুলে বলল, উঠেই বলছে, তুমি এসব কী করছো? আমি বললাম, মামি তোমার এই ঘর বাড়িগুলো পরিষ্কার করছি, তোমার ঘরের ওয়ালগুলো দেখে না জং পড়ে গেছে, আমি একটু একটু করে মেজে মেজে পরিষ্কার করছি। যে সুন্দর লকেট ঝুলিয়েছো তুমি তোমার ওয়ালের ভিতর, সেই লকেটগুলো কেমন যেন জ্যাম হয়েছিল নোংরা পড়ে, আমি সেগুলো পরিষ্কার করে দিলাম। দোষ কী করেছি? মামি বলল, এটা কি ঠিক? আমি বললাম, সব ঠিক, আমি তো সবটাই দেখতে পাই। তোমার ফ্লোরে অনেকটা জং ধরে গেছে, সেটা আমি জং পড়া ফ্লোর অনেক মেহনত করে পরিষ্কার করছি, তুমি দেখতে পারছো না আমি ঘেমে গেছি? মামি বলল, এটা ঠিক নয় সাব্বির। আমি বললাম, মামি কেন বাধা দিচ্ছ? আমি তো দেখেছি তোমার কষ্ট, তুমি একা একা কত কষ্ট করে তোমার ফ্লোরকে পরিষ্কার করতে যেয়ে ঘেমে যাও, তারপরও অতটা খুশি হতে পারো না। আমার এই কাজে যদি তুমি খুশি না হও, তখন তুমি আমাকে অভিযোগ করতে পারো। তুমি আমাকে একটু সময় দাও, দেখো আমি তোমাকে কত সুন্দর করে মেজে মেজে তোমার ফ্লোর এবং দেওয়াল আর ওই দেওয়ালে ঝুলে থাকা লকেটগুলো কত সুন্দর ও আনন্দ ভালোবাসা দিয়ে আমি পরিষ্কার করি। তখন মামি স্তব্ধ হয়ে না যাওয়ায় যখন মুখটা আবারও চালাতে থাকলো, আমি বললাম, তুমি তো একা একাই করো, তাতে করে তোমার খুব কষ্ট হয়ে যায়, আমি হেল্প করলে দোষটা কী? মামি মুখ চালাতে চালাতে আমিও আমার মুখটা চালু করে দিলাম। এতে মামি আমার ডাকে সাড়া দিয়ে আমাকে সব কিছু উন্মুক্ত করে দিল। এতে করে বুঝতে পারলাম মামি সহমত আছে। এই সহমত দেখে আমি প্রতিদিন আমার কাজ আমি চালিয়ে গেলাম। মামি আমার কাজে অনেক আনন্দিত হলো। আমি আর মামি মিলে ফ্লোর পরিষ্কার করা শুরু করলাম। মামি ঘরের পিলারটা পরিষ্কার করতো খুব সুন্দর করে করে। আমি এতে করে আরও আনন্দ পেতে থাকি। আর আমি মামির পুরো বাড়ি পরিষ্কার করে দিতাম, ওয়ালগুলো ঘষে ঘষে পরিষ্কার করতাম, পিলার দুটো অনেক সুন্দর করে পরিষ্কার করতাম, লকেটগুলো। যাই হোক প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এখানে পিলার কাকে বলেছি, ফ্লোর কাকে বলেছি, ওয়াল কাকে বলেছি, ওয়ালে ঝুলন্ত 2 লকেট কাকে বলেছি। যাই হোক প্রিয় বন্ধুরা, ইউটিউবের অনেক কড়া নিয়মকানুন থাকার কারণে তেমন খুলে কিছু তোমাদের বলতে পারিনি, তো তোমরা অবশ্যই বুঝে নিও। আর এভাবেই বেশ কিছুদিন চলতে চলতে আমার কখন যে 3টা বছর পার হয়ে গেল বুঝতে পারলাম না। মামি আর আমার মধ্যে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এর মধ্যেই মামা দেশে চলে আসলো। আসার পর মামি আর মামাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ওদিক থেকে মা বলছে, আমি আর একা একা পারছি না, তোরও বিয়ে করা দরকার।
তো সব কিছু মিলিয়ে আমি আমার মতো গ্রামে চলে আসি, আর আমি একটা ভালো চাকরিও নেই, যে চাকরিটা আমার মামি আমাকে নিয়ে দিয়েছে। তারপর থেকে আমরা যার যার মতো শেষে থাকি, আর মামি আর আমার সম্পর্কটা ওখানেই শেষ করে দিই, আর গল্পটাও এখানে শেষ হয়ে যায়। আজকে এই পর্যন্তই প্রিয় বন্ধুরা। পরবর্তীতে আবার কোনো নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বিদায় নিচ্ছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।